আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক সবাইকে অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। আজ আমরা মুখোমুখি হয়েছি একজন বহুমুখী প্রতিভার ইসলামী ব্যক্তিত্বের সাথে। আজ আমরা কথা বলবো বাইতুস সালাম মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস, আইইউটি জামে মসজিদের সম্মানিত খতিব, পার্ট টাইম ফ্যাকাল্টি ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি, সাবেক স্কোয়াড্রন লিডার বাংলাদেশ বিমান বাহিনী, মাওলানা আহমদুল হক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। মুহতারাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ ভালো। রিসালাতুল ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে, সকল দর্শক শ্রোতার পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আপনি ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন, আপনাদেরকেও ধন্যবাদ। মুহতারাম, আপনি তো কওমি মাদ্রাসায় পড়াশোনা করেছেন, দাওরা হাদিস পড়েছেন, তো ঠিক কিভাবে আপনি আসলে বাংলাদেশ বিমান বাহিনীতে গেলেন এই বিষয়টা যদি একটু আমাদেরকে খুলে বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমাদের পারিবারিকভাবে আমরা সবাই কওমি মাদ্রাসার শিক্ষার সাথেই সংশ্লিষ্ট ছিলাম। আমিও শুরুতে কওমি মাদ্রাসায় পড়েছি। হেফজ শেষ করার পরে কওমি মাদ্রাসায় যখন মেশকাত জামাত পড়ি, তখনই আমার মনে হলো যে আমাদের দেশে অন্যান্য যে সমস্ত সাধারণ শিক্ষার প্রচলন আছে, এইসব বিষয়েও আমাদের জ্ঞান থাকা দরকার। সেই হিসাবে আমি ওই সময় প্রাইভেট এসএসসি পরীক্ষা দেওয়ার উদ্যোগ নিলাম, পরীক্ষা দিলাম। তারপরে যথারীতি দাওরায়ে হাদিস পাশ করার পরে এইচএসসি পরীক্ষা দিয়েছি, সবই নিয়মিত। এবং আল্লাহর রহমতে আমি এইচএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ডে তখন ওই সময় 1983 সালে মানবিক শাখায় 11তম স্থান অধিকার করি, মাশাআল্লাহ। এবং দাওরায়ে হাদিসেও আমাদের সিলেট এদা আজাদ্দিন এদারায় তালিমের অধীনে যে পরীক্ষা হয়, সেখানে মেশকাত দাওরা এবং অন্যান্য জামাতেও আলহামদুলিল্লাহ প্রথমে ছিলাম। মাশাআল্লাহ। অতঃপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স পড়ার জন্য যখন আসি, বিভিন্ন সাবজেক্ট নেওয়ার মতো সুযোগ ছিল, তবে যেহেতু আমাদের হৃদয়ের টান আরবি ভাষার প্রতি, কোরআন হাদিসের প্রতি, প্রবর্তে আমি আরবি ভাষা ও সাহিত্যেই বিএ অনার্স এবং মাস্টার্স শেষ করি। তখন প্রথমত আমি বিমান বাহিনীতে, যখন আমি অনার্স শেষ করি নাই, তখন ধর্মীয় শিক্ষক, যেটা নন কমিশন অফিসার পদমর্যাদার ছিল, সেটাতে আমি জয়েন করি এবং কিছুদিন চাকরি করার পরে এরই মধ্যে আমার অনার্স শেষ হয়, মাস্টার্স শেষ হয়। তো আমি যখন অন্য কোনো প্রফেশনে বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, কলেজে বা ইউনিভার্সিটিতে বা অন্য কোনো সরকারি চাকরিতে যাওয়ার চিন্তা করি, তখন বিমান বাহিনী, তৎকালীন বিমান বাহিনী কর্তৃপক্ষ, তারা আমাকে অনুরোধ করেন যে আপনি আমাদের সাথে ছিলেন, বিমান বাহিনীতে আপনি থেকে যান। কীভাবে থাকবো তার জন্য তারা বললেন যে শিক্ষা শাখায় আপনাদের জন্য বিশেষ কমিশনের ব্যবস্থা রয়েছে। তো সেই হিসাবে শর্ট সার্ভিস কমিশন, স্পেশাল পারপাস শর্ট সার্ভিস কমিশন, এই কমিশনে আমাকে তারা প্রস্তাব দেয়, আমি রাজি হই। এবং সেই সাথে একটা বেশ তাৎপর্যপূর্ণ বিষয় ছিল যে আমাকে তারা মানে একবারে শুরুতেই 2টা প্রমোশন সহ ফ্লাইট লেফটেন্যান্ট হিসাবে যোগদান করার জন্য প্রস্তাব দেয়। আমি গ্রহণ করি এবং যথারীতি মানে আমাদের যে প্রশিক্ষণ হয়, সেটা আমার জন্য সেটা ছিল 3 মাস। 3 মাস প্রশিক্ষণ শেষ করে আমি যোগদান করি। তো এটা আসলে আমাকে বিমান বাহিনী যোগদান করার কোনো উদ্দেশ্যও ছিল না বা আমার কোনো লক্ষ্যও ছিল না। এটা ঘটনা পরম্পরায় হয়ে গেছে। তবে আমি বিমান বাহিনী যতদিন ছিলাম, আমি এই দায়িত্ব অত্যন্ত আন্তরিকতার সাথে পালন করেছি এবং সেটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব বলে মনে করি। এবং দেশের একজন নাগরিক বা একজন আলেম, দ্বীনি শিক্ষিত হিসাবে তাদের জন্য বিমান বাহিনীর মতো আপনার প্রতিরক্ষা বাহিনীতে, সামরিক বাহিনীতেও চাকরি করার মতো সুযোগ আছে, সেই উপলব্ধি আমার হয়েছে। আমি এটাকে অত্যন্ত আমার একটা জীবনের ভালো সময় অতিবাহিত হয়েছে বলে মনে করি। মুহতারাম, আপনি ইতিমধ্যে বলেছেন যে বিমান বাহিনী কর্তৃপক্ষ আপনার প্রতি অত্যন্ত ভালো একটি মনোভাব ছিল। তো আপনি দীর্ঘদিন সুনামের সাথে সেখানে কাজ করেছেন, আমরা জেনেছি। তো তাদের আসলে অভিব্যক্তিটা কেমন ছিল, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অভিব্যক্তিটা আপনার সেই সফলতার প্রতি, সে বিষয়ে যদি কিছু বলতেন। আমি তো প্রথমত যোগদান করেছিলাম, যেটা বললাম যে
পুরাতন এয়ারপোর্ট মসজিদে ইমাম হিসাবে, খতিব হিসাবে। তো ঘটনাক্রমে আমার মুসল্লি ওই সময়কার বিমান বাহিনী প্রধান এবং ঊর্ধ্বতন সমস্ত কর্মকর্তাই আমার মুসল্লি ছিলেন। শুধু বিমান বাহিনীর না, তৎকালীন 3 বাহিনীরই প্রায় সকল প্রধান, এবং আমাদের প্রেসিডেন্ট এরশাদ সাহেব তখন ছিলেন, উনিও মুসল্লি হয়েছেন বিভিন্ন উপলক্ষে। তো তাদের কাছে যে জিনিসটা ভালো লেগেছে সম্ভবত, যে একজন আলেম এই ধরনের শিক্ষিত লোকদেরকে যেভাবে দিনের কথা তাদের ভাষায় তাদের কাছে গ্রহণযোগ্য হয়, যৌক্তিকভাবে নিরপেক্ষভাবে বিশ্লেষণ করে, তাতে তারা আকৃষ্ট হয়েছে। এবং আমি যখন চিন্তা করেছিলাম যে আমি অন্য জায়গায় চলে যাব, তো তাদের মনে হয়েছে যে আমাদের সাথে থাকলেই বরং উনিও উপকৃত হবেন, আমরাও উপকৃত হব। এই জন্য আমার বিমান বাহিনীতে যোগদান করার পরে আমি যে 10 বছর কমিশন সার্ভিসে কাটিয়েছি, পুরো সময়টাই আমি বিমান সদর দপ্তরে এডুকেশন ডাইরেক্টরেটে ছিলাম। আমার অন্য কোথাও পোস্টিং হয় নাই, যেটা অন্যদের ক্ষেত্রে হয়। এর কারণ হলো যে বিভিন্ন বিষয়ে অনেক ঊর্ধ্বতন কর্মকর্তাও তাদের বিভিন্ন বিষয়ে আমার পরামর্শ বা আমার সাথে যোগাযোগ রাখতেন। এমনি আমার ব্যক্তিগত আমার যে জব ডেসক্রিপশন ছিল, যে এরিয়া ছিল, যে দায়িত্ব ছিল, সেটা পালনের পাশাপাশি অন্যান্য অনেক কাজের সাথেও আমি সংশ্লিষ্ট ছিলাম। এবং বাহিনী থাকা অবস্থায় আমি কয়েকটা দেশ সফরও করেছি সরকারিভাবে। ইরান গিয়েছি আর্মড ফোর্সের ডেলিগেশনের মেম্বার হিসাবে, সৌদি আরব গিয়েছি কয়েকবার, এবং সেখানে ঊর্ধ্বতন সৌদি কর্তৃপক্ষের সাথেও মত বিনিময় হয়েছে। এবং সেখানে আমার একটা অতিরিক্ত সুবিধা ছিল আরবি ভাষা। অন্য যারা ছিলেন তারা ইংরেজি জানতেন এবং সৌদি কর্মকর্তারাও ইংরেজি জানতেন, কিন্তু তবে তারা আরবিকেই বেশি পছন্দ করতেন, স্বাচ্ছন্দ্য বোধ করতেন। এই জন্য আমার এটা একটা অতিরিক্ত সুবিধা ছিল। এবং ওই সফরের সুযোগে হারামাইনের দুই ইমামের সাথেও আমাদের সরাসরি সাক্ষাতের সুযোগ হয়েছিল, বিরাট সৌভাগ্য। কারণ যেহেতু আমরা যখন গিয়েছিলাম তখন প্রায় আরও 27-28টা মুসলিম দেশের আর্মড ফোর্সের প্রতিনিধি দল এখানে উপস্থিত ছিল। ওই জন্য তাদেরকে উৎসাহিত করার জন্য মদিনাতে শেখ আব্দুর রহমান হুযাইফিকে আমাদের হোটেলে নিয়ে আসা হলো। মক্কা শরীফে হোটেল হিলটনে আমরা ছিলাম, আব্দুর রহমান সুদাইস আসলেন, ওনাদের সাথে মত বিনিময় হলো। সেখানেও একটা সুযোগ ছিল যে আমি সরাসরি ওনাদেরকে আরবিতে প্রশ্ন করার সুযোগ পেয়েছি, যেটা অন্যদের পক্ষে সম্ভব হয় নাই। তো এই ধরনের অনেক সুবিধা বিমান বাহিনীতে থাকা অবস্থায় আল্লাহ তাআলা আমাকে নসিব করেছেন। আমি এই জন্য অত্যন্ত শুকরিয়া এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। আমার তো মূল পরিচয় ছিল আমি একজন আলেম। তারপরে হলো যে আমার দুনিয়াবী শিক্ষা, পার্থিব শিক্ষা যেটুকু দরকার সেটুকু আমার ছিল, এবং ফলাফলও যেহেতু ভালো ছিল, এই জন্য তারা আমাকে এডুকেশন ব্রাঞ্চে কমিশন দিয়েছেন। এডুকেশন ব্রাঞ্চে শিক্ষা পরিদপ্তরে কাজ করাকালীন সময়ে তারা প্রথমত আমার কাজের মান এবং আমার কাজের ধারা সম্পর্কে তারা সম্পূর্ণ সজাগ ছিলেন, সন্তুষ্ট ছিলেন। কোনো কাজে এমন হয় নাই যে একজন আলেম উনি কমিশন পেয়েছেন, উনি এই কাজ করতে পারেন না বা উনি দুর্বল, এমনটা কখনো প্রতিভাত হয় নাই। বরং আরও ইন্টারেস্টিং বিষয় হলো যে আমি ওখানে বিমান বাহিনীতে যোগদান করার পরে 2টা পরীক্ষা দিতে হয়। প্রতিটি পরীক্ষা আমি যথাসময়ে দিয়েছি এবং পাশ করেছি। এবং আমি যখন বিমান বাহিনীর থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিলাম, সেটা ছিল একান্তই ব্যক্তিগত এবং ধর্মীয় অনুভূতি, এবং আমার যে মূল পড়াশোনা, কোরআন হাদিসের জ্ঞান, সেটাকে আরও ভালোভাবে ব্যবহার করা বা খেদমত করা, এই উদ্দেশ্যেই আমি যখন সিদ্ধান্ত নিলাম বিমান বাহিনী থেকে অবসর গ্রহণ করব, তখন আমার আরেকটা কোর্স করার সময় এসেছিল, যেটাকে বলা হয় জুনিয়র কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ কোর্স। এই কোর্স করলে পরে অফিসাররা প্রমোশন পায়। আমার তো অবসর করার সিদ্ধান্ত, প্রমোশন নেওয়ার কোনো প্রশ্নই আসে না। তবু আমি এই জন্য করেছি যাতে কেউ মনে না করে যে উনি হয়তো বা এই কোর্স করতে সমর্থ নন, এই জন্য উনি করতে চাচ্ছেন না। তো এই জন্য আমি কোর্স করা চলাকালীন সময়ে জেসিএনএসসি বলে, যেটা করলে পরে লেফটেন্যান্ট কর্নেল হওয়া যায়, আমাদের বিমান বাহিনীতে উইং কমান্ডার হওয়া যায়। তো এই কোর্স সম্পন্ন করাকালীন সময়ে আমি দরখাস্ত করেছি অবসর গ্রহণ করার জন্য।
এবং কোর্স সম্পন্ন করেই আমি অবসর গ্রহণ করেছি। তার মানে হলো যে একজন আলেম হিসাবে বিমান বাহিনীর কমিশন লাভ করার পরে অন্যান্য কর্মকর্তাদের সাথে যে আমার মান বা আমার প্রতি অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের ধারণায় কোনো ধরনের ঘাটতি ছিল এমনটা আমি অনুভব করি নাই, বরং অনেকেই অনেক বিষয়েই প্রশংসা করেছেন এবং সেটার একটা বাস্তব হচ্ছে যে আমি বিমান সদরেই ছিলাম, অন্য কোনো বাহিরে আমার পোস্টিং এর কোনো দীর্ঘ প্রয়োজন 10 বছর হ্যাঁ, 10 সেখানেই ছিলেন। বছর